স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য দেয়া হয়েছে মামলায়। রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, শেখ ফজলে নূর তাপসের প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৮ কোটি টাকা ও ৫ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়া তার স্ত্রী আফরিন তাপস ৬ কোটি ৪৩ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন, ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ও ৩,৯৫,০০০ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন করেছেন। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। ১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ ৫ আসন থেকে আব্দুল লতিফ বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে শেখ হাসিনার মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। যুদ্ধ কৌশল ও দক্ষতার প্রশংসা করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটি কালুখালী মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরায় হেলিপ্যাডে অবতরণ করে। মহড়ায় উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সৌদি তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিয়েছিল বিগত সরকার, যা ছিল ভুল নীতি। এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে সেমিনারে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ যে সংস্কার করতে চাইছে, সৌদি আরব তার পাশে আছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখতে সেমিনারের আয়োজন। অতিথি পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কিছু ভালো কাজ করে ফুটপ্রিন্ট রেখে যেতে চায় বর্তমান সরকার। সমালোচনা করেন বিগত সরকারের ভুল নীতিরও। আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন। So these are the policies, and in fact I sometimes, because I was at what time the governor of the central bank, there are a lot of wrong policies taken over the past. I'm not blaming only the other corruption, other things, the wrong policies, and that's what we are now. অতীত তুলে এনে সৌদি রাষ্ট্রদূত বলেন, অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব। দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিব ভবিষ্যতে সৌদি আরবের সাথে সম্পর্ক আরও সুসংহত করার কথা বলেন।
ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার আগে আজ রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত 8টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠকটি হবে। এতে দলের চেয়ারপারসনের বিদেশ যাত্রার দিনক্ষণ সহ সার্বিক বিষয়গুলো চূড়ান্ত হবে। পাশাপাশি সিনিয়র নেতারাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রায় 2 মাস লন্ডনে অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। তাকে বিদেশে নেয়ার জন্য বিশেষ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 জন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, চাঁদাবাজির অভিযোগ আনলেও এর কোনো প্রমাণ মেলেনি। হয়রানি করতে এসব মামলায় তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করে। একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। এরপর একে একে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। তবে এতদিন এসব মামলার কোনো খবর না থাকলেও 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টে যায় দৃশ্যপট। 23শে অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার শুনানি শুরুতে রাষ্ট্রপক্ষ জানায়, তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হলেও অর্থ লেনদেনের কোনো প্রমাণ মেলেনি। আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান, এই মামলায় গ্রেপ্তার করে তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন চালানো হয়। পরে আপিল বিভাগ 4টি মামলায় বাতিল করে দেন। তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। এই মামলার কোনো ভিত্তি ছিল না। এই চাঁদাবাজির মামলা এবং 3-4 মাস আগের ডেট ছিল, সেই ডেট এফআইআর এর তার নামও ছিল না। পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। তবে কি এই আদেশের ফলে তারেক রহমানের দেশে আসার পথ খুলল? এমন প্রশ্নে তার আইনজীবী জানান, তারেক রহমানের দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না। তার বিরুদ্ধে আরও 18 থেকে 19টি মামলা বিচারাধীন। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। জামিন নিয়ে 2008 সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ তৈরি না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়নি, তবে শিগগিরই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, সকল পক্ষের সাথে কথা বলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেয়া উচিত অন্তর্বর্তী সরকারের। নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ মেনে নেবে না। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি নতুন রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায়, তবে সেটি যেন সরকারের সহযোগিতায় না হয়ে সুষ্ঠু ধারায় হয়। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। আর যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 15 জানুয়ারির মধ্যে সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে 6টি কমিশন। সুপারিশগুলো বাস্তবায়ন হলে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা শক্তিশালী হবে বলে
আশা করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে সংস্কার কমিশনের প্রধান ও প্রতিনিধিদের সাথে শনিবার বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তবে নানা মতের রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পরের বছরই নির্বাচন না ভোটের বিধান বাতিল করা হয়। তবে এই সংস্কার কমিশন নতুন করে সেটি আবার যুক্ত করতে যাচ্ছে সংস্কার প্রস্তাবে। শুধু না ভোট নয়, যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরামর্শ দেন সংসদের মতামত নেয়ার। যে কোনো বিষয়ে ঐক্যমত যেখানে হবে, যদি জাতীয় ঐক্যমত হয়ে যায় সমস্যা নেই, না হলে তো আমাকে জনগণের আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, তাদের ম্যান্ডেট নিয়ে আমাকে পাশ করতে হবে। আর সমমনা রাজনৈতিক দলগুলো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। সরকারের পক্ষ থেকে প্রস্তাব আসার পরেই এই নিয়ে নিজেদের মত জানাবেন তারা। যিনি ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, তিনি কথা বলবার পরে দেখলেন এটা নিষ্পত্তি করা যাচ্ছে না, ছেড়ে দেবেন, করবেন না, যা ছিল তাই থাকবে। রাজনৈতিক দল, বিশেষ করে যাদের স্টেক বড়, তারা যদি সংস্কারটা না চায়, তাহলে যে সংস্কার আপনি করবেন সেটা তো চলবে না, কারণ সংসদে ভোটে পাস হবে না। রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সমাজের অন্যান্য অংশের মধ্যে যে আরও বেশি আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার সূত্রপাত এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার পরে আমরা শুরু করব। আগামীতে দেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন নির্বাচন বিশ্লেষকরা। ঐক্যমত্য তৈরি না হলে গৃহীত পদক্ষেপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা। সংস্কারে তারা কি দেখছে, আমার সঙ্গে তার মতের মিল হয় কিনা, জনগণের আশা বুঝেই যদি সংস্কার হয় তাহলে সংস্কার সবাই আমার মনে হয় সাপোর্ট করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে গত 1.5 দশকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল। পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দলগুলো একই প্ল্যাটফর্মে আসবেন বলে আশাবাদীও তারা। আমরা সংস্কার প্রস্তাব যেগুলো দেব, কার্যকারিতা নির্ভর করবে বাস্তবায়নের উপর। এক্ষেত্রে ভূমিকা আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, রাজনৈতিক দলের, নির্বাচন কমিশনের। জনগণের যদি চায় তাহলে কিন্তু এগুলো বাস্তবায়ন হবে, আর জনগণ যদি না চায় তাহলে বাস্তবায়ন হবে না। 111-এর সময় ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও বেশ কিছু সংস্কার এনেছিল, কিন্তু সেই সংস্কার নিয়ে আজও বিতর্কের ঝড় ওঠে আলোচনার টেবিলে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে দেশবাসীর ভোটের বঞ্চনা ঘোচাতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন, বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই কমিশন। নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে কথা বলেন তিনি। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। 10 দিন পর খুলে দেয়া হয়েছে সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি। তবে 9 তলা ভবনের পুড়ে যাওয়া 4টি তলা ছাড়া বাকি 5টি তলায় অফিস শুরু করেছেন কর্মচারীরা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, নথিপত্র ও আসবাবপত্র ক্ষতি নিরূপণে 2টি কমিটি কাজ করছে। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণে সময় লাগবে বলে জানান তিনি। এদিকে আজ থেকে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন, তবে 6ষ্ঠ তলা থেকে গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্ধ আছে লিফট, তবে রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোরের সিঁড়ি একেবারে ধসে গেছে। কোথাও কোথাও খসে পড়েছে দেয়াল। 4টি তলার মেঝে জুড়ে এখনও ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোর কলাপসিবল গেট তালা দেয়া রয়েছে। আপাতত আমরা আমাদের পঞ্চম তলার এই ফ্লোর কার্যক্রম চালিয়ে যাব। ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি
যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনও আসলে ওখানে ঢোকা যাচ্ছে না, তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। ওখানে বিস্ফোরক বিশেষজ্ঞ যেমন আছেন, ইলেকট্রিক বিশেষজ্ঞ যারা আমাদের ইএমইর লোকজন সবাই আছেন, এবং তারাই আসলে ভালো বলতে পারবে মূল কারণটা কি। দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত, নিবেদন করছে এক্সপো গ্রুপ। দিন কয়েক পরে ঘর আলো করে আসবে সন্তান, এমন প্রতীক্ষায় দিন গুনছিলেন বাবা। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শাহজাহানের সেই স্বপ্ন অধরায় থেকে গেল। আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন তিনি। একদিকে দেশের জন্য স্বামীর আত্মত্যাগ, অপরদিকে টানাপোড়েনের সংসারে নবজাতককে নিয়ে দিশেহারা স্ত্রী। যদিও পরিবারটির পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। ভোলার দৌলতখান উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, স্ত্রী ফাতেহা বেগমকে নিয়ে সুখের সংসার। গত বছর জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে গিয়ে 16 জুলাই ঢাকার সায়েন্স ল্যাবে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। এরপরই বিষাদের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। শাহজাহানের মৃত্যুর পর 27 আগস্ট জন্ম নেয় তার সন্তান। একদিকে দেশের জন্য স্বামীর আত্মত্যাগ, অপরদিকে টানা পোড়েনের সংসারে নবজাতককে নিয়ে দিশেহারা স্ত্রী। আমার একটা কষ্ট হলো যে ওর বাবার কোলে উঠতে পারেনি, আর তার বাবাও তাকে কোলে নিতে পারেনি। সরকারের কাছে একটা আবেদন থাকবে আমার সন্তানের চলার পথে যেহেতু সরকার তার পাশে থাকে, আমার সন্তানের যেটা অধিকার, প্রাপ্য অধিকার, এটা যাতে সরকার তাকে দেয়। এই নাতি লই আমার মায়ে, আমি গরিব মানুষ, আমি নিজে বৃদ্ধ, আমার জামাই নেই, আমি কিভাবে খামু, আর আমি এই মায়া লইয়া কিভাবে চলুম। সরকারের কাছে আবেদন যে সরকার জানি ওর পাশে থাকে, যে ওর দিকে জানি একটু সুদৃষ্টিতে তাকায়, তাহলে আমরা খুবই উপকৃত হব। এদিকে শাহজাহানের নবজাতককে দেখতে যান জেলা প্রশাসক, আশ্বাস দিলেন পরিবারটির পাশে থাকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা আমি করব। ভবিষ্যতেও এই ছেলেটি বড় হওয়া থেকে শুরু করে মানুষ হওয়া সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা করব। আর রাষ্ট্রের বিষয় সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে শহীদদেরকে তারা সহায়তা করবেন। সবার সহযোগিতায় শাহজাহানের সন্তান বেড়ে উঠুক স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশে। সহযোগিতায় পাশে থাকুক সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা 36 জন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে সাবরাং, মুন্ডার, ডেইল নৌঘাট দিয়ে বাংলাদেশ সীমান্তে আসেন তারা। স্থানীয়রা জানান, মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে 5 দিন আগে কাঠের ট্রলারে করে একদল রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়। তবে নৌকাটি মাঝপথে বিকল হয়ে গেলে 5 দিন ভাসমান অবস্থায় থাকার পর রবিবার বাংলাদেশি ফিশিং ট্রলারের সহযোগিতায় সাবরাং, মুন্ডার, ডেইল নৌঘাটে এসে পৌঁছায়। খবর পেয়ে বিজিবি নারী ও শিশুসহ 36 জন রোহিঙ্গাকে হেফাজতে নেয়। বিজিবি জানিয়েছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া রোহিঙ্গাদের নিয়ে আরও একটি ট্রলার সাগরে ভাসছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। বর্ণাঢ্য আয়োজনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এ সময় তিনি বলেন, এমজিআইয়ের প্রতিটি পদক্ষেপে লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় প্রতিনিয়ত কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এমজিআই চেয়ারম্যান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। আমাদের পণ্য এখন দেশের সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে। এখন বিশ্বের 52টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে এমজিআই এর বিভিন্ন পণ্য। আমাদের জনপ্রিয় ব্র্যান্ড প্রয়াস আজ দেশের ঘরে ঘরে একটি আস্থার নাম। আস্থা ও গুণগত মানের প্রতীক হিসাবে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ফাহিমকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি, এমন অভিযোগ পরিচালক নাজমুল আবেদিনের। ক্ষুব্ধ হয়ে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ, অভিমান এবং হুঁশিয়ারি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আর পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সম্পর্কটা ভালো যাচ্ছে না, তাই স্পষ্ট। গুঞ্জন আগে থেকেই ছিল, তবে এবার তা এলো প্রকাশ্যে। বিপিএল শুরুর দিনে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এমন অভিযোগ নাজমুল আবেদিনের, যে মন্তব্য স্বাভাবিকভাবে নেননি তিনি। বলতে পারে যে হ্যাঁ একটা মন্তব্য উনি করেছিলেন আমার সামনে, অনেক লোকজনের সামনে, যেটা করা উচিত হয়নি। আমাকে নিয়ে একটা মন্তব্য উনি করেছিলেন। হ্যাঁ, আমি এক্সপেক্ট করি না আর কি, আমি এক্সপেক্ট করি না কথাবার্তা ইন পাবলিক সবার সামনে এরকম কথাবার্তা আমি এক্সপেক্ট করি না, যদি আমি এটা তখন সেভাবে করিনি। শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি এই পরিচালক, দিয়ে রেখেছেন হুঁশিয়ারি। ছাত্র জনতার আন্দোলনে সরাসরি অংশ নেয়া নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটের উন্নয়নের ইচ্ছায় দায়িত্ব নিয়েছিলেন বিসিবিতে। তার কথা স্পষ্ট, যে উদ্দেশ্যে বিসিবিতে এসেছিলেন সেটি করতে পারছেন না তিনি, তাই তো পদত্যাগের রাস্তাটা খোলা আছে বলেও জানিয়ে রেখেছেন তিনি। একটা উদ্দেশ্য নিয়ে যেখানে আসা, এটা তো শুধু বোর্ড ডিরেক্টর হয়ে গেলাম সেটা সে কারণে এখানে আসা, মানে এই পদটা খোলা। যদি আমার এখানে ভালো না লাগে বা আমি মনের মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই সেভাবে না হয়, তাহলে সেই পদটা তো খোলা আছে, সেটা আমি আগে করেছি, সেটা যে কোনো সময় হতে পারে। গত বছরের 21 আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। একই দিন পরিচালক হিসেবে যোগ দেন নাজমুল আবেদিন ফাহিম। 4 মাসের মাথাতেই দেখা দিয়েছে অসন্তোষ। সেটি কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফারুক ফাহিমের দ্বন্দ্বের বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম মনক্ষুণ্ণ হলেও পদত্যাগের কথা বলেননি, এটা সমাধান হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। করতে চায় না বলছে, এভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে, পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। নিউ বোর্ড বলতে কিন্তু ফাহিম ভাই আমাকে বোঝায়, কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন তো অনেক দিকে নজর দিতে হয়, সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে। এগুলা কিন্তু খুব স্বাভাবিক, মানে মতের অমিল, একটা জিনিস আমি চাচ্ছি একরকম আরেকজন চাচ্ছে অন্যরকম ভাবে, এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না। এই ছিল আমার কাছে। এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন রিফাত তাসনুভা। নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত ডিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। লন্ডনে ফ্ল্যাটের মালিকানা নিয়ে এক এক সময় এক এক তথ্য দিয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতিতে এরই মধ্যে সমালোচনার মুখে থাকা টিউলিপ এবার মন্ত্রিত্ব হারানোর চাপে পড়েছেন। তার পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় এমপিরা। এমন খবর উঠে এসেছে ব্রিটিশ ডেইলি মেলের প্রতিবেদনে। লন্ডনের কিংস ক্রসে একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে তোপের মুখে থাকা ব্রিটিশ সিটি মিনিস্টার ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক এবার পদত্যাগের চাপে পড়েছেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে জানতে চাইলে ফ্ল্যাটটি উপহার পাওয়ার কথা অস্বীকার করেন টিউলিপ। জানান এটি কিনে দিয়েছিলেন তার বাবা মা। যদিও সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস এ নিয়ে প্রতিবেদন করলে ক্ষমতাসীন লেবার পার্টির সূত্র নিশ্চিত করেছিল শেখ হাসিনা ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ টিউলিপের বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা হিসেবে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন। তবে ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, 2022 সালে খোঁজ নিলে তখন লেবার পার্টির সূত্র জানিয়েছিল ফ্ল্যাটটি কিনেছিলেন টিউলিপের বাবা মা। নানা সময়ে ভিন্ন তথ্য দেওয়ার পরিপ্রেক্ষিতে এবার টিউলিপ ওই ফ্ল্যাটের মালিকানা কিভাবে পেয়েছেন তার ব্যাখ্যা দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় এমপি বব ব্ল্যাকম্যান। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে টিউলিপের পদত্যাগের দাবি জানান তিনি। এদিকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাট ভিকার্স বলেছেন, সরকার দলীয় সদস্য, বিশেষ করে আর্থিক অপরাধ ও দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ একেবারেই অগ্রহণযোগ্য। বিরোধী দলীয় আরেক নেতা বেন ওবিসজেকটি বলেন, আগে কেনার কথা বলা হলেও এখন জানা যাচ্ছে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছেন টিউলিপ, তাই এখন সব প্রশ্নের উত্তর দিতে হবে তাকেই। ডেইলি মেইলের খবরে আরও বলা হয়, প্রতিবেদনটি তৈরির জন্য বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।